প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 15তম পর্বে, পৃষ্ঠা 115 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 14তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 14তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো 116 পৃষ্ঠার দুইটি সন্নিহিত বাহু ও তিনটি কোণ দেওয়া থাকলে কিভাবে চতুর্ভুজ আঁকা যায় সেখান থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। কোন চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য তারা একটা প্রশ্ন দিয়েছে যে কোন চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া থাকলে কিভাবে চতুর্ভুজটি অঙ্কন করা যায়। তারা আমাদেরকে নমুনা উত্তর হিসেবে খানিকটা করে দিয়েছে যে এখানে একটা বাহু, এখানে একটা বাহু, হ্যাঁ, যে দুটি সন্নিহিত বাহুর মাপ দেখিয়ে দিয়েছে এবং তিনটা কোণের মধ্যে দুইটা কোণ এঁকে দিয়েছে, আরেকটা কোণও এঁকে দেয় নাই এবং আরেকটা বাহু কিন্তু এখানে এঁকে দিয়ে চতুর্ভুজটা তৈরি করে দেয় নাই। এটা অনুসারে আমাদেরকে একটা একক কাজ দিয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেখানে বলা হচ্ছে যে একক কাজ, ধরো একটি চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু a = 5 সেন্টিমিটার, b = 6 সেন্টিমিটার এবং তিনটি কোণ x = 70 ডিগ্রি, y কোণ = 80 ডিগ্রি এবং z কোণ = 100 ডিগ্রি। এখন অঙ্কনের বিবরণ সহ চতুর্ভুজটি অঙ্কন করো। ধারণা গঠনের জন্য চতুর্ভুজের একটি আংশিক খসড়া চিত্র দেওয়া হলো, অর্থাৎ যেটা 5.8, অর্থাৎ উপরে যে চিত্রটা দেওয়া হয়েছে সেই চিত্রের কথাটা বলা হচ্ছে এখানে। সেই চিত্র অনুসারে আমরা এখন একক কাজটি করব। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা এই একক কাজটি এখন করে নেব। একক কাজটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। মনে করি একটি চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু a = 5 সেন্টিমিটার, b = 6 সেন্টিমিটার এবং তিনটি কোণ x = 70 ডিগ্রি, y = 80 ডিগ্রি, z = 100 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এ বাহুটা এঁকেছি আমি, সেটার পরিমাপ হচ্ছে যে 5 সেন্টিমিটার, এখানে 0 থেকে এখানে 5 পর্যন্ত, এবং বি বাহুটা এঁকেছি দেখো 0 থেকে 6 সেন্টিমিটার। সেটা আমি তোমাদের জন্য লিখে দিলাম, a 5 সেন্টিমিটার, বি হচ্ছে যে 6 সেন্টিমিটার এবং যে তিনটি কোণ x = 70 ডিগ্রি, y = 80 ডিগ্রি এবং z = 100 ডিগ্রি, সেটা আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, x এর বা x কোণের পরিমাপটা হচ্ছে 70 ডিগ্রি। দেখো এটা 70 ডিগ্রি পর্যন্ত, এই বাহুটা দেখো এখানে 70 ডিগ্রি, আর এখানে যে y যে কোণ সেটা দেখো, সেটা হচ্ছে যে 80 ডিগ্রি। দেখো যে এই 80 ডিগ্রি বাহুটার পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। এরপরে এটা হচ্ছে যে 100 ডিগ্রি। দেখো এটা 100 ডিগ্রিতে গিয়ে পড়ছে, যে এই যে 100 ডিগ্রি, এই বাহুটা এখানে 100 ডিগ্রি বরাবর পড়ছে। এই তথ্যগুলোর মাধ্যমে আমরা এবার চতুর্ভুজটি অঙ্কন করব। এবার আমরা চতুর্ভুজটি অঙ্কন করতেছি। দেখো প্রথমে আমি এখানে এ একটি রশ্মি নিয়েছি। এই রশ্মি থেকে এ বি অংশ কেটে নেব। সেটা কার সমান করে কাটবো? বি এর সমান, অর্থাৎ বি সমান হচ্ছে 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটারের সমান করে আমরা এখানে কেটে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি 6 সেন্টিমিটারের সমান মাপটা নিলাম এখান থেকে। এই 6 সেন্টিমিটারের সমান করে এখান থেকে ই থেকে আমি যে এ বি অংশ কেটে নিব। দেখো এ বি অংশ আমি কেটে নিচ্ছি, নিশ্চয়ই তোমরা সেটা দেখতেছো। আমি এখানে এ বি অংশটা কেটে নিলাম।
এটার নাম হচ্ছে যে এ বি। এ বি অংশ আমি কেটে নিলাম। সেটা কার সমান করে? সেটা হচ্ছে যে বি এর সমান করে। এবার এ বি বাহুর, হ্যাঁ, বা এ বি এর এ ও বি বিন্দুতে যথাক্রমে বি এ এফ কোণ আঁকবো, সেটা হচ্ছে যে এক্স কোণের সমান করে, এবং যে বি বিন্দুতে এ বি জি কোণ আঁকবো, সেটা হচ্ছে ওয়াই কোণের সমান করে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আমি যে কোনো মাপে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করতেছি এক্স এর মধ্যে, অর্থাৎ এক্স কোণের মধ্যে একটা বৃত্তচাপ অঙ্কন করতেছি। এই বৃত্তচাপটা অঙ্কন করলাম যে কোনো একটা মাপে। সেই বৃত্তচাপটা এখানে বিন্দুকে কেন্দ্র করে এখানেও আমি অঙ্কন করলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা ভালো করে, এখানেও আমি সেটা অঙ্কন করলাম। এবার এক্স কোণের যে পরিমাণ অর্থাৎ 70 ডিগ্রি, সেই 70 ডিগ্রি পরিমাপটা আমি এখান থেকে করে নিচ্ছি। এই যে 70 ডিগ্রি পরিমাপটা আমি করে নিলাম। এই পরিমাপটা দিয়ে এখানে যে বৃত্তচাপ যেটা আঁকছি, সেই বৃত্তচাপটি যে এ বি এর যেখানে যে স্পর্শ করেছে, সেখান থেকে যে ওই যে 70 ডিগ্রি বা 70 ডিগ্রি যে পরিমাপ, সেই পরিমাপটার সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ এঁকে এখন আমরা সেটা কোণ করে দিচ্ছি। সে কোণটার নাম হচ্ছে যে বি এ এফ। বি এ এফ কোণটা আমি এখানে এঁকে দিচ্ছি। একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি স্কেলের মাধ্যমে। এই যে বি এ এফ, এটা হচ্ছে যে বি এ, অর্থাৎ বি এ এফ কোণটা আমি এখানে অঙ্কন করলাম। ঠিক একইভাবে এখন বি কে কেন্দ্র করে আমি এখানে একটা কোণ আঁকবো, সেটা হচ্ছে ওয়াই কোণের সমান। আমি যে কোনো মাপে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতেছি। বৃত্তচাপ অঙ্কন করলাম। সেই বৃত্তচাপটা এখন আমি এখানে বি কে কেন্দ্র করেও কিন্তু অঙ্কন করতেছি। এই বৃত্তচাপটা এখানে আমি অঙ্কন করলাম। এবার আমি ওয়াই কোণের পরিমাপটা নেব। ওয়াই কোণের পরিমাপটা হচ্ছে যে 80 ডিগ্রি। আমি 80 ডিগ্রি মেপে নিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 80 ডিগ্রি মেপে নিলাম। মেপে নিয়ে এখান থেকে, অর্থাৎ যে এ বি বাহুর মধ্যে এই যে বৃত্তচাপটা যেখানে স্পর্শ করছে, সেই জায়গা থেকে বা সেই জায়গায় পেন্সিলের যে কাঁটাটা বসিয়ে, পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে সেখান থেকে এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এবার সেই বৃত্তচাপের মধ্যে বা বৃত্তচাপের মধ্যে যেখানে বা বৃত্তচাপ দুটি যেখানে যে ছেদ করেছে, সেখান দিয়ে আমি এখানে স্কেলের সাহায্যে কোণটা এঁকে দিচ্ছি। আমি একটা স্কেল দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এবার এটা এঁকে দিলাম। এটার নাম হচ্ছে যে, এখানে যে কোণটা সৃষ্টি হয়েছে সেই কোণটার নাম হচ্ছে যে এ বি এবং জি। এ বি জি, এই কোণটা আমি এখানে এঁকে নিলাম। এবার এখানে যে এ বাহুটা আছে, হ্যাঁ, এ বাহু হতে যে এর সমান করে এডি অংশ কাটবো, অর্থাৎ এ যে বাহুটা ছিল 5 সেন্টিমিটার, হ্যাঁ, সে বাহুটার সমান করে আমি এখান থেকে যে এ যে ডি অংশটা কেটে নেব। প্রথমে আমি এর পরিমাপটা নিচ্ছি, অর্থাৎ এ বাহুর পরিমাপটা নিলাম। এই এ বাহুর পরিমাপ নিয়ে যে এ এফ যে বাহুটা আছে, সেই বাহুর মধ্যে এতে বসিয়ে, এ বিন্দুতে বসিয়ে আমি এখান থেকে যে অংশটা কেটে নিলাম, সেটার নাম হচ্ছে যে কি, এ ডি অংশ। এটার নাম কি, এ ডি অংশ। এখানে ডি অংশটা কেটে নিলাম। এটা কার সমান করে কাটলাম? এটা হচ্ছে যে এর সমান করে কাটলাম। এবার ডি বিন্দুতে, ডি বিন্দুতে যেখানে জেড কোণটা ছিল, সেই জেড কোণের সমান করে একটা কোণ আঁকবো। সেই কোণটার নাম হচ্ছে যে এ ডি সি। এ ডি সি কোণ আঁকবো। তাহলে প্রথমে আমি যে কোনো একটা মাপে জেড কোণ থেকে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। সেই একই মাপে আমি এখানে যে ডি বিন্দুকে কেন্দ্র করে বা ডি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে এখানে যে বৃত্তচাপটি এখানে এঁকে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমি এখানে বৃত্তচাপটা অঙ্কন করে দিলাম। এবার যে 100 ডিগ্রি যে কোণটা ছিল, সেই কোণটা পরিমাপ করব। সেই কোণটা পরিমাপ করলাম, এই যে এতটুকু পর্যন্ত পরিমাপ করে এখন এখানে যে ডি এর মধ্যে যেখানে বৃত্তচাপটি স্পর্শ করেছে, সেই বিন্দুতে
পেন্সিল কম্পাসের কাঁটাটাই বসিয়ে এখানে বৃত্তচাপটা দিলাম। এবার এই বৃত্তচাপ আঁকার পরে এখানে কিন্তু তারা একটা বিন্দুতে সেট করছে, এই যে এই বিন্দুটাতে সেট করছে। এই বিন্দুর মাধ্যমে আমি এখানে যে এ ডি সি কোণটা অঙ্কন করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্কেলের সাহায্যে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিয়ে এখান থেকে যে কোণটা অঙ্কন করলাম, এটার নাম হচ্ছে কি এ ডি সি কোণ। এটার নাম হচ্ছে কি এ ডি সি কোণ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু চতুর্ভুজটা অঙ্কন করে নিয়েছি। এখানে যে এটা হচ্ছে যে এক্স কোণ, তারপরে এটা হচ্ছে যে এই পাশে যেটা সেটা হচ্ছে যে ওয়াই কোণ, আর উপরের যেটা এটা হচ্ছে যে জেড কোণ। এবার আমরা অঙ্কনের বিবরণটা লিখব। যেভাবে অঙ্কন করছি প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে অঙ্কনের বিবরণটা এখানে লিখেছি। দেখো এবার অঙ্কনের বিবরণটা দেখো। 1 নাম্বার, যে কোনো রশ্মি এই থেকে এ বি সমান 6 সেন্টিমিটার অংশ কেটে নিই। প্রথমে আমরা এই যে এই থেকে যে বি এর সমান করে, অর্থাৎ যেখানে যে বি বাহুটা ছিল এই বি বাহুটা সমান করে এখান থেকে এ বি অংশ কেটে নিয়েছি, সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি বি দিয়ে। এবার 2 নাম্বার যে কাজটা করছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ বি এর এ ও বি বিন্দুতে যথাক্রমে বি এ এফ ইকুয়াল টু এক্স এবং এ বি জি ইকুয়াল টু ওয়াই অঙ্কন করি। এখানে এ বিন্দুতে এই যে এক্স কোণের সমান করে এখানে বি এ এফ কোণটা অঙ্কন করছি, এবং বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে এ বি জি কোণটা অঙ্কন করছি। এবার 3 নাম্বার দেখো, এ এফ হতে এ ডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার কাটি। হ্যাঁ, এখানে যে এ এফ বাহুটা আছে, এ এফ বাহু হতে যে এ এর সমান করে আমাদের যে এ বাহুটা ছিল যে 5 সেন্টিমিটার, এ বাহুটা সমান করে এখান থেকে পেন্সিল কম্পাসে কাটা বসিয়ে এই যে এই অংশটা কেটে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে এ এর সমান করে কাটলাম। কি কাটলাম? এ ডি অংশ কেটে নিলাম। সেজন্য সেটা আমি লিখেছি এফ হতে এ ডি ইকুয়াল টু এ সমান 5 সেন্টিমিটার কাটি। এবার এখানে যে ডি বিন্দুতে আমরা এবার যে জেড কোণের সমান করে এ জেড সি, যে জেড কোণটা এ ডি সি কোণটা আঁকলাম, অর্থাৎ জেড কোণের সমান করে এ ডি সি কোণটা অঙ্কন করলাম। সেজন্য লিখলাম ডি বিন্দুতে যে এ ডি সি ইকুয়াল টু জেড আঁকি, যা বিজি কে সি বিন্দুতে সেট করে। অর্থাৎ এখানে যে বিজি, এ বিজি বাহু, এটাতে সে এই যে কোণটা সি বিন্দুতে সেট করছে, অর্থাৎ এ ডি সি যে কোণটা এঁকেছি সেখানে যে সি বিন্দুতে সেট করছে। হ্যাঁ, তাহলে কি আমরা কিন্তু যে চতুর্ভুজটা পেয়ে গেলাম। সেজন্য 5 নম্বরে লিখলাম যে তাহলে এ বি সি ডি এ উদ্দিষ্ট চতুর্ভুজ। পুরো সমাধানটিকে তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছো। এরই মাধ্যমে আমরা একক কাজটার সমাধান করে নিলাম। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। ক্ষেত্রফল নির্ণয়। তোমরা পূর্বের শ্রেণীতে ত্রিভুজ ও বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছ। হ্যাঁ, তোমরা কিন্তু পূর্বের শ্রেণীগুলোতে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে যে ত্রিভুজ ও বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছ। ত্রিভুজ ও বিভিন্ন প্রকার চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো একটি ঘরে রাখা আছে, অর্থাৎ এই যে ঘরের মধ্যে এগুলো রাখা আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফলের যে ক্ষেত্রফলগুলো, যে সূত্র বা ক্ষেত্রফলগুলো এখানে যে দেওয়া আছে। ক্ষেত্রফলগুলো ছকে সাজিয়ে লেখো। এবার এখান থেকে যে ক্ষেত্রফলগুলো নিয়ে যে 5.10 বা 5.10 যে ছকটি দেওয়া আছে সেই ছকটি এখন পূরণ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগে এখানে যে ক্ষেত্রফলগুলো দেওয়া আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করো, একটু গভীরভাবে বোঝার চেষ্টা করো কোনটা কিসের ক্ষেত্রফল। প্রথম কলমে লেখা আছে আকৃতি, আর এখানে লেখা আছে ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি,
অর্থাৎ এখানে দৈর্ঘ্য এ চলক ধরা হয়েছে এবং প্রস্থটাকে বি চলক ধরা হয়েছে। তোমরা অবশ্যই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে ক্ষেত্রফলটা হবে কি এ ইন্টু বি, অর্থাৎ এ বি হবে। তাহলে এখান থেকে আমরা যে এই যে এ বি, এটা হচ্ছে যে আমাদের যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেজন্য আমরা এখানে লিখতে পারি যে এ বি, সেটা আমরা লিখে দিলাম। এবার দেখো পরেরটা, অর্থাৎ 2 নম্বর যেটা আছে সেটা বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য এ। বাহুর দৈর্ঘ্য কি এ। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, অর্থাৎ এ কে স্কয়ার করতে হবে। তাহলে এক স্কয়ারের যে আমরা ক্ষেত্রফল এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যেখানে বর্গের ক্ষেত্রফল। তাহলে আমরা সেটা এখানে বর্গের ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেবে এখানে লিখতে পারি এ স্কয়ার। এরপরে যেটা দেওয়া আছে সেটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিকের ভূমি দেওয়া আছে বি এবং উচ্চতা দেওয়া আছে এইচ। তাহলে সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা সূত্র হচ্ছে কি যে ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, তাহলে ভূমি যদি বি হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে বি ইন্টু এইচ, অর্থাৎ বি এইচ। তাহলে আমরা এই যে এখানে যে সূত্রটা দেখতে পাচ্ছি, যা যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল, এটাকে আমরা লিখতে পারি বি এইচ। এখন আমরা যে সামান্তরিকের ক্ষেত্রে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে সেটার ক্ষেত্রফল হবে বি ইন্টু এইচ। হ্যাঁ, তাহলে এরপরে আরেকটা দেখো, পরেরটা দেখো এবার, যে সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত ডি। ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এইচ। হ্যাঁ, তখন যে ওই সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে, তখন হবে ডি ইন্টু এইচ। হ্যাঁ, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য গুণ ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি কি হয়, ডি ইন্টু এইচ, ডি এইচ হয়। তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে প্রিয় শিক্ষার্থীরা, এটা। হ্যাঁ, যখন কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা দেওয়া থাকবে, তখন সূত্রটা হবে ডিএইচ। তখন এটা হবে এই ক্ষেত্রে সূত্র ডিএইচ, সেটা আমি তোমাদের জন্য লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা বুঝতে পেরেছো। চলো আরো সামনে আগাই। এবার পরেরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে বলা হচ্ছে যে রম্বস, রম্বসের কর্ণদ্বয় ডি1 ও ডি2। তাহলে রম্বসের দুটি কর্ণের যে দৈর্ঘ্য সেগুলো দেওয়া আছে ডি1 এবং ডি2। তাহলে রম্বসের যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ডি1 এবং ডি2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে যে রম্বসের সূত্র। হ্যাঁ, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে হাফ ইন্টু ডি1 ডি ইন্টু ডি2। হ্যাঁ, এটা হচ্ছে যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবার পরেরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে ট্রাফিজিয়াম সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ ও বি। অর্থাৎ ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এ ও বি এবং এদের মধ্যবর্তী দূরত্ব এইচ। অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব সেটার মান হচ্ছে যে এইচ। এই অনুসারে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, ট্রাফিজিয়াম নির্ণয়ের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইচ ইন্টু এ প্লাস বি বাই টু। অর্থাৎ এটা এটা হচ্ছে যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল, সেটা আমি এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে এইচ ইন্টু এ প্লাস বি বাই টু, এটা হচ্ছে যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল। সর্বশেষ যেটা আছে সেটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজের ভূমি দেওয়া আছে বি এবং উচ্চতা দেওয়া আছে এইচ। আমরা সবাই জানি ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ। এটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা আমি তোমাদের জন্য এখানে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ বি ইন্টু এইচ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমস্যার সমাধানগুলো বুঝে গিয়েছো, খুব ভালো মতোই বুঝে গিয়েছো। চলো এবার তারা আমাদেরকে কি বলছে সেটা একটু করে দেখে নি। তোমরা জেনেছো যে
ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেটা আমরা কিন্তু জেনেছি প্রিয় শিক্ষার্থীরা, যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা কিন্তু যে ছোটকাল থেকে ক্লাস 5 থেকে 4 থেকে কিন্তু শিখে আসতেছি। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হলে তোমাদেরকে ভূমি ও উচ্চতা সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা সম্পর্কে জানতে হবে। যদি এমন হয় যে উচ্চতা জানা নেই, শুধু তিন বাহুর দৈর্ঘ্য জানা আছে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় কিনা চলো আমরা সেই বিষয়ে অনুসন্ধান করি। এখানে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা? এখানে বলছে যে যদি এমন হয় যে উচ্চতা জানা নেই, শুধু তিন বাহুর দৈর্ঘ্য জানা আছে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব সেই বিষয়ে আমরা এবার অনুসন্ধান করে সেটা দেখব। এখানে বলা হচ্ছে যে ধরো এ বি সি একটি ত্রিভুজ। অর্থাৎ তোমাকে বলছে যে ধরে নাও যে এ বি সি একটি ত্রিভুজ, এটা তোমাকে ধরে নিতে বলা হয়েছে। এবার বলা হচ্ছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বিসি সমান এ, সি এ সমান বি, এ বি সমান সি এবং ভূমি বিসি এর উপর এডি লম্ব। যেখানে আমরা এই চিত্রের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেই চিত্রের মধ্যে আমরা সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে বলা হচ্ছে কি বিসি সমান এ। হ্যাঁ, বিসি সমান কি দেওয়া আছে? অর্থাৎ এই যে ভূমি, এই ভূমি বিসি সমান কি দেওয়া আছে? এ দেওয়া আছে। এরপরে বলা হচ্ছে যে কি সি এ সমান বি। এই যে এখানে বলা হচ্ছে কি সি এ সমান, এই যে সি এ সমান বি দেওয়া আছে। এ বি সমান সি, এই যে এ বি সমান এখানে সি দেওয়া আছে। এবং ভূমি বিসি এর উপর, এই যে ভূমি বিসি এর উপর এডি লম্ব, এই যে এডি এখানে লম্ব দেওয়া আছে। আমাদের এডি লম্বের দৈর্ঘ্য অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা জানা নেই। এই ত্রিভুজটার উচ্চতা কিন্তু আমরা জানি না, এই কথাটাই তারা আমাদেরকে বলতেছে। অর্থাৎ এই যে উচ্চতা সেটা আমরা কিভাবে বের করতে পারি সেটাই আমরা অনুসন্ধান করতেছি। এবার সেটা আমরা কিভাবে করব এগুলো আমরা একটু দেখি প্রিয় শিক্ষার্থীরা। এক্ষেত্রে আমাদের ত্রিভুজের ভূমি বিসি সমান এ জানা আছে। হ্যাঁ, আমরা কিন্তু এটা জানি যে এই ত্রিভুজটার ভূমি যে বিসি, হ্যাঁ, সেটার যে পরিমাপটা হচ্ছে কি এ, সেটা আমাদের কিন্তু জানা আছে। আমরা যদি ত্রিভুজের উচ্চতাকে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে বের করে ফেলতে পারি তাহলে আমরা আমাদের জানা সূত্রের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। কি বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? বলা হচ্ছে যে আমরা যদি ত্রিভুজের উচ্চতাকে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জানা সূত্রের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। অর্থাৎ আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটার মাধ্যমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। কখন পারবো? যখন আমরা যে যে ত্রিভুজের উচ্চতাকে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে বের করে ফেলবো। অর্থাৎ যে বাহুর যে পরিমাপগুলো দেওয়া আছে এই বাহুর পরিমাপের মাধ্যমে আমরা যখন এই যে উচ্চতাটা বের করতে পারবো তখন কিন্তু আমরা যে আমাদের যে জানা সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেটার মাধ্যমে আমরা এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। লম্ব এডি ত্রিভুজ এ বি সি কে দুটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে এই লম্বটার মাধ্যমে এই ত্রিভুজটাকে দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে। কারণ এখানে একটা সমকোণ আছে, আবার এদিকেও একটা সমকোণ আছে। তাহলে এটাও একটা সমকোণ, এটা একটা সমকোণ। হ্যাঁ, তাহলে এই দুইটা কি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে এই লম্বটার মাধ্যমে, সেই কথাটা তারা আমাদেরকে বলতেছে। ফলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এডি এর দৈর্ঘ্য বের করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারবো যে পিথাগোরাসের যে সূত্র অনুসারে আমরা কিন্তু যে সপ্তম শ্রেণীতে কিন্তু শিখে আসছি যে পিথাগোরাসের সূত্র যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটার মাধ্যমে কিন্তু আমরা যে এডি এর দৈর্ঘ্যটা বের করতে পারবো, অর্থাৎ উচ্চতার দৈর্ঘ্যটা বের করতে পারবো। ধরো এডি সমান এইচ। হ্যাঁ, এই যে এখানে এডি যেটা সেটাকে এইচ ধরে নেওয়া হয়েছে এবং বিডি সমান এক্স, অর্থাৎ যে বিডি এই জিনিসটাকে এক্স ধরে নেওয়া হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে এক্স লেখা হয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। এবার এই দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্যটা কত হবে?
পুরা দৈর্ঘ্যটা থেকে এই এক্স দৈর্ঘ্যটা বাদ দিতে হবে। পুরা দৈর্ঘ্যটা কত এ, সেখান থেকে বিডি এর দৈর্ঘ্যটা বাদ দিতে হবে, তখন এই দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। মনে করো এটা পুরা দৈর্ঘ্য হচ্ছে যে কত 5, এটা যদি 2 হয় তাহলে এটার দৈর্ঘ্য কত হবে, এখানে 5 থেকে 2 বিয়োগ করলে এখানে এর দৈর্ঘ্য 3 বের হয়ে যাবে। ঠিক একইভাবে এটার পুরোটার দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এখানে এইটার দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরে নিই, এই এ থেকে এক্সটা বাদ দিলেই আমাদের এখানে সিডি অথবা অথবা ডিসি এর যে দৈর্ঘ্য যেটা সেটা আমরা কিন্তু পেয়ে যাব। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। দেখো সুতরাং তারা কিন্তু বের করে দিয়েছে সিডি সমান যে পুরো দৈর্ঘ্য এ থেকে এই এক্স দৈর্ঘ্যটা বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা এখানে এখান থেকে যে বিডি এর দৈর্ঘ্যটা হচ্ছে যে এক্স, আর এখান থেকে যে এডি এর দৈর্ঘ্যটা হচ্ছে এস, আর এখানে ডিসি এর দৈর্ঘ্যটা হচ্ছে যে এ মাইনাস এক্স। আর এখানে যে অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে সি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে যে বি। এখানে কিন্তু দুইটা ত্রিভুজ আছে, এটা কিন্তু আমরা জানি। এই এখানে কিন্তু দুইটা যে ত্রিভুজ, সেই ত্রিভুজগুলোর নাম কি প্রিয় শিক্ষার্থীরা? এখানে যে দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজগুলোর নাম হচ্ছে যে এ বি ডি। একটার নাম কি এ বি ডি, আর একটার নাম হচ্ছে যে এ সি ডি। এখানে দুইটা ত্রিভুজ। এখানে কয়টা ত্রিভুজ প্রিয় শিক্ষার্থীরা? দুইটা ত্রিভুজ। আমি যদি এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করি, এই ত্রিভুজের যে ভূমি হচ্ছে যে এক্স, অতিভুজ হচ্ছে যে সি, আর উচ্চতা হচ্ছে এস। আর যদি আমি এ সি ডি অর্থাৎ এই ত্রিভুজটার কথা চিন্তা করি, তখন এখানের ভূমি হচ্ছে যে যে সিডি বা ডিসি, সেটা হচ্ছে কি এক্স মাইনাস এ, আর এখানে অতিভুজ হচ্ছে বি, আর উচ্চতা হচ্ছে যে এস। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা এটার মাধ্যমে যে আরো সামনের দিকে আগাবো। এখানে কি বলা হচ্ছে দেখো, সুতরাং ত্রিভুজ এ বিডি অর্থাৎ যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম, এবং ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে বক্সটি পূরণ করো। এখানে এই বক্সটি এখন আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। বক্সটি পূরণ করছি প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে দেখে নাও যে এখানে এ বি স্কোয়ার অর্থাৎ এখানে যে এ বি ডি যে ত্রিভুজটা ছিল সেখান থেকে এই তথ্যগুলো আনা হয়েছে যে পিথাগোরাসের সূত্র অনুসারে। পিথাগোরাসের যে সূত্র সেখানে বলা হচ্ছে যে কি অতিভুজ স্কোয়ার, এখানে অতিভুজ হচ্ছে কি এ বি, তাহলে এ বি স্কোয়ার আনা হয়েছে। তাহলে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি যে লম্ব স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে হচ্ছে যেখানে বিডি, বিডি স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান যে লম্ব স্কোয়ার এডি স্কোয়ার প্লাস যে ভূমি স্কোয়ার বিডি স্কোয়ার, এই ত্রিভুজটা থেকে আনা হয়েছে। সুতরাং তাহলে আমরা শুধু বিডি সমান লিখতে পারি যে এ বি মাইনাস বিডি স্কোয়ার। হ্যাঁ, অর্থাৎ শুধু আমরা এডি স্কোয়ার সমান লিখলাম কি এ বিটাকে এদিকে নিয়ে আসলাম, তখন এটাতে মাইনাস হয়ে যাবে মাইনাস বিডি স্কোয়ার। ঠিক একইভাবে এই ত্রিভুজটার মাধ্যমে আমরা লিখতে পারি যে অতিভুজ হচ্ছে কি এসি স্কোয়ার, যে সেজন্য লেখা হয়েছে এসি স্কোয়ার সমান যে এখানে লম্ব স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার প্লাস যে ভূমি, ভূমি হচ্ছে কি ডিসি স্কোয়ার, সেটা এখানে লেখা হয়েছে। সুতরাং আমরা এডি স্কোয়ার সমান বের করতে পারি যে এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে এডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে ঠিক এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তাহলে আমরা যে এডি স্কোয়ার সমান পেয়েছি এটা, আর এখানে এডি স্কোয়ার সমান পেয়েছি এটা, তাহলে এডি স্কোয়ার যেহেতু দুটোটাই সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা যে এটা সমান এটা। হ্যাঁ, সেজন্য লিখেছি দেখো এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার, যে কোনো একটা কিছু এখানে লেখা যায়, ডিসিও লেখা যাবে সিডিও লেখা যাবে। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরের লাইনটা আমরা দেখি। পরের লাইনে বলা হচ্ছে কি দেখো, এবার আমরা মানগুলো বসাবো। হ্যাঁ, মানগুলো বসাবো। তাহলে মানগুলো যখন বসাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এ বি স্কোয়ার, হ্যাঁ এ বি এর মানটা কত সি, তাহলে লিখলাম কি সি স্কোয়ার। এরপর হচ্ছে কি বিডি স্কোয়ার, বিডি হচ্ছে কি এক্স, সেজন্য লিখলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার।
এসি এর মানটা হচ্ছে কত বি, সেজন্য লিখলাম বি স্কোয়ার। এরপরে মাইনাস সিডি, সিডি এর মানটা কত এ মাইনাস এক্স, সেজন্য লিখলাম এ মাইনাস এক্স হোল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে মানগুলো এখানে বসানো হয়েছে। এবার পরের লাইনটা দেখবো প্রিয় শিক্ষার্থীরা। এবার পরের লাইনটা দেখো, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে এ হচ্ছে এ আর বি এর ভূমিকায় আছে এক্স, বা অর্থাৎ এই লাইনটার পরে পরের লাইনটা হবে এটা। এটা কিভাবে দেখো, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, এখানে মাইনাস সাইন দিয়ে এদেরকে গুণ হবে, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাসে প্লাস মাইনাস এক্স স্কোয়ার। এবার এই লাইনটার পরে এই লাইনটা হবে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে লিখলাম সি স্কোয়ার, এরপরে মাইনাস এক্স স্কোয়ার, এই পাশ থেকে পক্ষান্তর করে নিয়ে আসলাম প্লাস বি স্কোয়ার, এখানে আসলো মাইনাস বি স্কোয়ার হয়ে মাইনাস এ স্কোয়ার, এখানে আসলো প্লাস এ স্কোয়ার হয়ে, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়ে আসলো ইকুয়াল টু, এখানে আর রয়েছে 2ax। এবার এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এখানে কি কি আছে দেখো, এখানে আছে এ স্কোয়ার, এরপর আছে মাইনাস বি স্কোয়ার, এরপর আছে প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এদিকে আছে এক্স। এবার আমি শুধুমাত্র এক্স সমান লিখবো। কি লিখবো প্রিয় শিক্ষার্থীরা, শুধু এক সমান লিখবো। এক সমান যখন লিখবো তখন এই 2 এটা এদের নিচে যাবে, অর্থাৎ হরে যাবে, সেজন্য লিখলাম সুতরাং এক্স ইকুয়াল টু, তখন আমরা এটা একটু সাজিয়ে লিখলাম, প্রথমে লিখলাম সি স্কোয়ার, এরপরে লিখলাম প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 এটা এখানে আসলো, তাহলে এক্স এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখানে এই যে এক্স, এই এক্স এর মানটা এখানে পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এক্স এর মানটা পেয়ে গেছি, অর্থাৎ যে একটা সমকোণী ত্রিভুজের যে ভূমির মানটা পেয়ে গেলাম। এবার আমরা আস্তে আস্তে যে ওই ত্রিভুজটার যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা নির্ণয় করব। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমি আগামী ক্লাসে বাকি সমাধানটার মাধ্যমে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা নির্ণয় করব সেটা আমি আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত, আমি আগামী ক্লাসে এখান থেকে শুরু করব, অর্থাৎ 118 পৃষ্ঠার এখান থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 16তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি, এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও, আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 16তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।